বন্ধুরা, অবজারভেশন নাম্বার 1। আরজিকর কাণ্ডে প্রথমে কি একটা এফআইআর ছিল? যে এফআইআরের বেসে তদন্ত চলছে সেটা নয়। তার আগে কি একটা এফআইআর ছিল যেটাকে কেউ বা কারা ধ্বংস করে দিয়েছে বা সেটা পুরোপুরি চেপে গেছে? অবজারভেশন নাম্বার 2। যে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যেভাবে কালেক্ট করা হয়েছে এবং যিনি কালেক্ট করেছেন তিনি এই কনস্পিরেসির একটা মূল জায়গা, সমস্ত তথ্য প্রমাণ লোপাট সেইখান থেকেই কি শুরু হয়েছে? অবজারভেশন নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছে তখন অবধি রাজ্য সরকারের কাছে রয়েছে, কলকাতা পুলিশের কাছে রয়েছে, কিন্তু সিবিআইকে হ্যান্ড ওভার করার পর সেটা কি গায়েব করে দেওয়া হয়েছে? কেননা তার মধ্যেই অনেক কিছু সূত্র লুকিয়েছিল, আর এভিডেন্স ট্যাম্পারিংটা সেইখানেই সব থেকে বেশি হয়ে গেছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট অবধি মনে করছে এটা যদি হয়ে থাকে সামথিং ইজ ভেরি ভেরি ফিশি। অবজারভেশন নাম্বার 4, সিআইএসএফ। তাদেরকে আরজি করের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার তাদেরকে আটকাবার অন্যরকম ছক খেলছে, যার জন্য কড়া ডোজের কান মোলা দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। এবং অবজারভেশন নাম্বার 5, যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদেরকে আন্দোলন ছেড়ে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, কিন্তু এই সিদ্ধান্ত তখনই বলবৎ হবে যখন সুপ্রিম কোর্টের নির্দেশিকা পরিপূর্ণ হবে, আর তার ফলে প্রবল প্রবল চাপে পড়ে গেল মমতা প্রশাসন। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু আরজিকর মামলার হিয়ারিং ছিল, অভয়া মামলার হিয়ারিং ছিল, এবং সেই দিকে সারা দেশের নজর ছিল। প্রায় 11:15 নাগাদ এই হিয়ারিং স্টার্ট হলো এবং লাঞ্চ অবধি টানা এই হিয়ারিং চলল। নাটকীয় উত্থান পতন, একাধিক আর্গুমেন্ট, কপিল সিব্বালকে রেগে যেতে হলো, এবং তারপরেও যা ফাইনালি দাঁড়ালো সেখানে কলকাতা পুলিশ যে ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছিল সেটা আরও জোরদার হলো, এবং সিবিআইকে কার্যত খোল্লা ছুট দিয়ে দিল সুপ্রিম কোর্ট যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কেউ তোমাদের কোনো বাধা নিতে পারবে না, যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা করো। আগামী মঙ্গলবার আবার শুনানি করছি, সেখানে আরেকটা ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট দাও। এবং এখন কলকাতা পুলিশকে কিছু বলছি না, কেননা তদন্ত প্রভাবিত হতে পারে, কিন্তু যা যা হয়েছে, যে বৃহত্তর কনস্পিরেসি হয়েছে সেটা খুঁজে বার করো। এবং তার পাশাপাশি একাধিক একাধিক অবজারভেশন উঠে এলো। কি সেই মারাত্মক হিয়ারিং হলো অবশ্যই ব্রিফলি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে যে 3 সদস্যের ডিভিশন বেঞ্চে হচ্ছিল সেখানে বাঙালি আইনজীবীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তব বাগচি, সব্যসাচী চ্যাটার্জি, বিক্রম বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু উপস্থিত ছিলেন। প্রথমেই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় মুখ বন্ধ খামে। তার ফলে সেখানে কি আছে ডিটেলস তো অবভিয়াসলি জানা যাচ্ছে না, এবং কলকাতা পুলিশও কপিল সিব্বাল সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। এবং এখানে যখন খুব মন দিয়ে 3 বিচারপতি স্ট্যাটাস রিপোর্ট পড়ছেন তখন একটা প্রশ্ন করেন যেটা কিন্তু খুব রেলিভেন্ট। বলেন, এই যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার বাড়ি থেকে এই আরজি করের ডিস্টেন্স কত? মুচকি হেসে তুষার মেহতা, যিনি সলিসিটর জেনারেল কেন্দ্রের তরফে দাঁড়িয়েছিলেন, তিনি বলেন মাত্র 15 থেকে 20 মিনিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। সন্দীপ যে একটা বড় কিছু এটার সঙ্গে জড়িত রয়েছে সুপ্রিম কোর্টও কিন্তু বুঝতে পারছে। এরপর কপিল সিব্বালকে জিজ্ঞেস করা হয় যে যে আনন্যাচারাল ডেথের জিডি করা হয়েছিল, জেনারেল ডায়েরিটা করা হয়েছিল, কখন করা হয়? তখন কপিল সিব্বাল জবাব দেন যে ডেথ সার্টিফিকেট গিভেন 1:47 PM, দুপুরবেলা 1:47 দেওয়া হয়। আর তারপর যেটা ইউডির এন্ট্রিটা হয় জিডিতে, সেটা 2:55 পুলিশ স্টেশনে করা হয়। তারপর প্রশ্ন আছে যে ইনকোয়েস্ট রিপোর্ট কখন করা হয়? তখন কিন্তু কপিল সিব্বাল একটা নিজের টিমকে মন্তব্য করেন যেটা খুব রেলিভেন্ট। বলেন যে দেখো যেন ঠিকঠাকভাবে দাও, এমন কিছু দিও না। মানে আগের দিনের ধাঁতানিটা তার মনে পড়ে যাচ্ছে, এবং এখানে যে তিনি যথেষ্ট ব্যাকফুটে আছে সেই জায়গাটা তিনি বলে দিলেন। এরপর তিনি ঘেঁটে বলেন 4:20 থেকে 4:40 PM এর মধ্যে এটা হয়। 4:10 সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট আসেন এবং তার উপস্থিতিতে ইনকোয়েস্ট করা হয় অ্যান্ড ভিডিও করে রাখা হয় পুরো প্রসেস। তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে যে সার্চ অ্যান্ড সিজার সেইটা কোন সময় করা হয়? এটা কপিল সিব্বাল জবাব দেন যে 8:30 থেকে 11:15 এই সময়টায় কিন্তু সার্চ অ্যান্ড সিজার করা হয়। যখন ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে তখন এই সার্চ অ্যান্ড সিজার লিস্টটা করা হয়। তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে যে 8:30 থেকে 11:15 পর্যন্ত যে সার্চ অ্যান্ড সিজার করা হয় তার যে এন্টায়ার ভিডিও ফুটেজ আছে সেটা কি কলকাতা পুলিশের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে?
তো তুষার মেহতা বলেন যে আমরা মাত্র ২৭ মিনিটের ফুটেজ পেয়েছি। 8:30 থেকে 10:45 অর্থাৎ প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা মাত্র ২৭ মিনিটের মতো আমরা ফুটেজ পেয়েছি। তখন কপিল সিব্বাল যেটা বলেন যে আমাদের একটা টেকনিক্যাল গ্লিচ ছিল, যে কারণে চারটো ক্লিপিংয়ের মাধ্যমে এটা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল শ্বাসটা ওই ২৭ মিনিট হয়েছে, সেই ২৭ মিনিটটাই আমরা দিয়েছি। তখন এন্টায়ার ফুটেজটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তখন বলেন যে ঠিক আছে, এটা এটা আমরা সিবিআইয়ের উপরই ছেড়ে দিলাম, আরও তদন্ত করুক, দেখা যায় এটা নিয়ে তাদের কোনো রকম কোনো কিছু ভবিষ্যতে আছে কিনা, আমরা এই নিয়ে এখনই কিছু কমেন্ট করছি না। এইবার জিজ্ঞেস করা হয় যে যে প্রসিডিংটা, সেই টোটাল প্রসিডিংটা ৫টা ৬ থেকে ১০টা ৫-এর মধ্যে, রাত্রি ১০টা ৫ অবধি এই পুরো প্রসিডিংটা ঘটে। তখন কপিল সিব্বাল বলেন যে আমি আমি ইনফরমেশনটা নিচ্ছি এবং আমি দিচ্ছি। কপিল সিব্বালের কথাকে কন্ট্রাডিক্ট করে তুষার মেহতা বলেন যে এই যে পুরো প্রসিডিংটা যেটা বলা হচ্ছে যে 8:30 থেকে 10:45, অ্যাকচুয়ালি 5টা 6 থেকে 10টা 5 অবধি এই ঘটনা ঘটে। তখন কপিল সিব্বাল বলেন যে এখানে দুটো সেপারেট থিং আছে। একটা হচ্ছে সিজার, সেই সিজারটা 8:30 থেকে 10:45 হয়েছে এবং তার টেকনিক্যাল গ্লিচ আছে। তখন তুষার মেহতা বলেন, কপিল সিব্বালকে থামিয়ে দিই যে মাই লর্ড, আমি কিছু জিনিস আপনাদের দেখা যায় হুইচ ইজ ভেরি ভেরি সিরিয়াস। ফরেন্সিক এক্সামিনেশন রিপোর্ট, বডি সেমি নুড অবস্থায় পাওয়া গেছে, শরীরের এখানে ওখানে ক্ষত, কিন্তু যে রিপোর্টটা পাওয়া গেছে সেই রিপোর্টটা দেখুন। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, কলকাতা পুলিশই এই স্যাম্পল সংগ্রহ করেছে এবং ওরাই ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যে ফরেন্সিক ল্যাব রয়েছে সেখানে এটার জন্য পাঠিয়েছে এবং তারপর তিনি একটা বিশেষ জায়গা মার্ক করে বিচারপতিকে পাঠান। বলেন এই জন্যই সিবিআই কিন্তু ওই রিপোর্টের উপর ভরসা রাখতে পারছে না, এম সহ অন্যান্য জায়গায় পাঠিয়েছে এবং তার রিপোর্ট আমরা ওয়েট করছি, এবং এই কারণেই স্যাম্পেল কে নিয়েছে এই পয়েন্টটা খুব খুব রেলিভেন্ট হতে চলেছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ডিওয়াই চন্দ্রচূড় সাহেব বলেন, মিস্টার সিব্বল, আমি এখন ওপেন ফোরামে কিচ্ছু বলবো না, কেননা ইনভেস্টিগেশন চলছে। 1 উইকের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিন, নেক্সট টিউসডের মধ্যে আপনারাও একটা এই যে কোয়েশ্চেনটা আছে এটা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিন। অর্থাৎ যে পয়েন্টটা তুষার মেহতা তুলেছেন, যে পয়েন্টটা সিবিআই তুলছে, সেটা কিন্তু খুব রেলিভেন্ট এবং খুব কিন্তু ডেঞ্জারাস একটা জায়গা এখানে পয়েন্ট আউট করা হয়েছে। তুষার মেহতা আবার বলেন যে আমাদের ইনভেস্টিগেট করতে হবে কে স্যাম্পেল কালেক্ট করেছে, অ্যান্ড সুপ্রিম কোর্ট তখন বলে দেয়, নো বডি ইজ স্টপিং ইউ, আপনাদের কেউ কোথাও কিচ্ছু বাধা দিচ্ছে না, আপনাদের যদি মনে হয় কে স্যাম্পেল কালেক্ট করেছে তাকেও ইনভেস্টিগেশনের আন্ডারে নিয়ে আসতে হবে, কলকাতা পুলিশকে ইনভেস্টিগেশনের আন্ডারে নিয়ে আসতে হবে, ইউ গো হেড, আমরা তোমাদের সঙ্গে আছি। এরপরে তুষার মেহতা আরেকটা পয়েন্ট তোলেন যে সিআইএসএফের যে মহিলা বাহিনী রয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা করছে না রাজ্য সরকার, যেখানে কপিল সিব্বাল বলেন যে সাথে সাথে না 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 সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি বলেন কোথায় কোথায় রাখার ব্যবস্থা হয়েছে। আমাদের যারা কলকাতা পুলিশের ছিলেন তারা আরও দূর থেকে আসে, হাওড়া থেকে আসে, পিটিএস থেকে আসে, এসব করে তিনি গল্প শোনাতে থাকেন। তখন তুষার মেহতা বলেন যে আজকের সকাল 10:30 পর্যন্ত দেখুন কি কি চাওয়া হয়েছে আর এই রাজ্য সরকার কি কি দিয়েছে। আমাদের 3 কোম্পানি সিআইএসএফ আছে মহিলাদের, তার মধ্যে মাত্র 1 কোম্পানি সিআইএসএফে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেটাও 3টে জায়গায়, বাকি 2 কোম্পানির কোনো ব্যবস্থাই করা হয়নি। তখন সুপ্রিম কোর্ট কার্যত তুলোধরা করে ছেড়ে দেন রাজ্য সরকারকে, কপিল সিব্বালকে। বলেন আজকে 5 PM এর মধ্যে সিআইএসএ মোটর ভেহিকেল সংক্রান্ত যা যা চেয়েছে সমস্ত কিছু স্টেটকে ব্যবস্থা করতে হবে, আর আজকে 9 PM এর মধ্যে সিকিউরিটি সংক্রান্ত যা যা মেটাল ডিটেক্টর গেট হোয়াট এভার যা যা চেয়েছে সেই সমস্ত কিছু আজকে রাত্রি 9টার মধ্যে প্রোভাইড করতে হবে। অর্থাৎ এই সিআইএসএফ যে সিকিউরিটি মেজারটা করবে সেটা রাজ্য সরকার যে এইভাবে অসহযোগিতা করে আটকাবার চেষ্টা করছে বলে হোম মিনিস্ট্রি একটা অভিযোগ আগে নিয়ে এসেছিল, সেই জায়গাটাও কিন্তু আজকে উঠে আসে। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা মেনশন করে দেয় যে ন্যাশনাল টাস্ক ফোর্স বানানোর নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, এর জন্য এখনও অবধি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো প্রপার স্টেপ নেয়নি, ইমিডিয়েটলি এই জায়গাটাও নিতে হবে। এরপর যেটা হয়, একজন বিকাশ ভট্টাচার্য, বিকাশবাবু এটা বলেন যে পুলিশ কিন্তু টাকা অফার করছে, ওই সংক্রান্ত একটা আর্গুমেন্ট তিনি তুলে আনার চেষ্টা করেন। তখন প্রধান বিচারপতি বলে দেন যে অলরেডি সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে এই জিনিসটা আছে। এই অবস্থায় যারা এই তুষার মেহতাদের সঙ্গে ছিলেন
সেইখানে এক আইনজীবী প্রচণ্ড কিছু রেলিভেন্ট পয়েন্ট তোলেন, মারাত্মক মারাত্মক পয়েন্ট তোলেন, যেটা কিন্তু সিজিআই অলমোস্ট তখন রায় দিতে চলেছিলেন আজকের হিয়ারিংয়ের, কিন্তু তিনি স্টপ করে তখন শুনতে শুরু করেন। বলেন যে এই যে পোস্টমর্টেম, এই পোস্টমর্টেম সন্ধে 6টার পর হয়েছে। আমাকে 2 মিনিট দিন, আমি প্রমাণ করে দেবো কিভাবে ইনভেস্টিগেশনকে কলকাতা পুলিশ প্রথম থেকে কম্প্রোমাইজ করেছে। যে এখানে আন্ডার গার্মেন্টের কথা বলা হয়েছে, তার কোনো না, যে ভিডিওগ্রাফ করেছে তার কোনো ডেজিগনেশনই দেওয়া নেই। এখানে তো এন্ট্রি থাকবে। ওই 5-6 ঘন্টায় টালা থানায় 10টা জিডি এন্ট্রি হয়েছে, যার কোনো নিদর্শন এর আগে পাওয়া যাচ্ছে না। তার মানে কিছু তো একটা হচ্ছে। তখন তুষার মেহতাও তখন পিএম রিপোর্ট আর ওই সিএফএসএল এর যে রিপোর্ট আছে তার মধ্যে যে একটা বিভৎস রকমের ডিফারেন্স আছে, সেইটা তিনি তুলে ধরেন, তিনি মার্ক করে দেন, বিচারপতিরা সেটা দেখেন। কপিল সিব্বল তখন একটা কথাই বলেন যে মানে তার ওই একটাই আর্গুমেন্ট আছে, সব কিছু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে, সব কিছু ভিডিওগ্রাফ করা আছে। কিন্তু এই জায়গাতেই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে। বলা হয় যে আন্ডারগার্মেন্টস আর অন্যান্য পোশাক কিভাবে ট্যাম্পার করা হয়েছে দেখুন। বিএনএসএস এর যে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে সেই অনুযায়ী কোনো এফআইআর যদি না হয় তাহলে সেখানে ফরেন্সিক টিমকে ডাকাই যেতে পারে না। এখানে ফরেন্সিক টিম আগে এলো, তারপর এফআইআর হয়েছে। নিশ্চয়ই আগে একটা এফআইআর ছিল যেটাকে হয় ডিস্ট্রয় করা হয়েছে বা সেটাকে সাপ্রেস করা হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট বলে যে এই ব্যাপারটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করে দেখছে, মানে সিবিআই রিপোর্টে অলরেডি এখানে রয়েছে। এবং আরেকটা পয়েন্ট তখন আসে যে এখানে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সব কিছু হয়েছে, ভিডিওগ্রাফ হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, 3জন ডাক্তার ছিলেন যারা এই পিএমটা করেছেন, কিন্তু একটা বেসিক জায়গা হচ্ছে যে যে বডি থেকে যে রক্তটাকে সংগ্রহ করা হবে সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে প্রিজার্ভ করতে হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, নাহলে সেই রক্তটা থাকে না। কিন্তু এই 3জন ডাক্তারের একজনেরও মাথায় এলো না এটা 4 ডিগ্রিতে প্রিজার্ভ করা হবে, ফলে ওই যে স্যাম্পেলটা কালেক্ট করা হয়েছে, ওই রক্তের স্যাম্পেল, সেটা তো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেল, ওইখানেই তো এভিডেন্সটা নষ্ট হয়ে গেল। তারপর তিনি আরেকটা পয়েন্ট তুলে ধরেন যে যখন বডিটা পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা বেঁকে গেছে। এখন এই অবস্থা বোন না ভাঙলে কিছুতেই হয় না, সুতরাং এই জায়গায় এক্স রে হওয়াটা অত্যন্ত জরুরি। এই রকম কোনো এক্স রে রিপোর্ট কি সিবিআইয়ের হাতে কলকাতা পুলিশ তুলে দিয়েছে? তুষার মেহতা বলেন যে না, এরকম কিছু আমরা এখনো পাইনি। এবং সুপ্রিম কোর্ট তখন একটা প্রশ্ন তোলে যে যখন মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন একটা ফর্ম থাকে, সেই ফর্মে লেখা থাকে যে মৃতদেহকে যখন পোস্টমর্টম করা হচ্ছে তার আগে কি কি তার শরীরে ছিল বা তার সঙ্গে কি পাওয়া গেছে, এবং সেখান থেকে কি কি ফরেন্সিকের জন্য ইনভেস্টিগেশন টিমকে তুলে দেওয়া হয়েছে এবং বাকি কিছু। সেই জিনিসটা না থাকলে তো পোস্টমর্টমই করা যায় না। সেই ফর্মটা কোথায়? কপিল সিব্বল হাতড়াতে শুরু করেন, বলেন না আমরা খুঁজে পাচ্ছি না। এবং তুষার মেহতা তখন এটা কনফার্ম করে দেন যে না, এরকম কোনো জিনিস, যে ফাইল আমাদেরকে কলকাতা পুলিশ হ্যান্ডওভার করেছে সেই ফাইলে এই রকম কোনো ফর্ম ছিল না। এবং সুপ্রিম কোর্ট তখন বলে যে ওই ফর্ম ছাড়া তো পোস্টমর্টম হতেই পারে না। আর এটা এটা ওই ওই আরেক আইনজীবী বলে দেন যে যখন কলকাতা হাইকোর্টে এটার হিয়ারিং হচ্ছে তখন কিন্তু সেই ফর্মটা ছিল। তখন বলছে এটা যদি হাইকোর্টের হিয়ারিংয়ে থাকে তার মানে কেস ডায়েরিতে ছিল, আর তাহলে সেটা সিবিআইকে কেন দেওয়া হলো না? এই ডকুমেন্টটা মিসিং, তার মানে সামথিং ইজ ফিসি দেয়ার। একদম পরিষ্কার সুপ্রিম কোর্টের অবজারভেশনে চলে আসছে। অর্থাৎ মমতা প্রশাসন, কলকাতা পুলিশ যে জিনিসটা করছে সেটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। এবং এখানে আরেকটা পয়েন্ট তারপর তারা তুলে ধরেন, তার মানে না, ওই আইনজীবী বলেন যে তার মানে যেহেতু ওই ফর্মটা মিসিং, তার মানে যে পোস্টমর্টম রিপোর্টটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটা কি পরবর্তীকালে ম্যানুফ্যাকচার্ড করা হয়েছে? আসল পোস্টমর্টম রিপোর্ট সেটা নয়। কপিল সিব্বল বলেন না, এরকম করে বলা যায় না, এটা কি বলছেন, মানে তিনি রীতিমতো রেগে ওঠেন তখন। কিন্তু মানে যে জিনিসটা আলটিমেটলি হচ্ছে, কলকাতা পুলিশ এবং প্রশাসন যেভাবে অ্যাক্ট করেছে, একের পর এক জিনিস সেখানে রয়েছে। সুপ্রিম কোর্টে সেটা অবজার্ভ করেছে, শুধুমাত্র ইনভেস্টিগেশন চলছে বলে ওপেন ফোরাম লাইভ স্ট্রিমিং হচ্ছে তারা বলছেন না, তারা সামনে নিয়ে আসছেন না। এবং সেই জায়গা থেকে কিন্তু সিবিআই তদন্তে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে চলেছে। এরপর বিভিন্ন পয়েন্ট উঠে আসে, দুর্নীতি তদন্তে যারা হুইসেল ব্লো করছে তাদের থ্রেটের শিকার হতে হচ্ছে। এইসব কথাবার্তা হতে হতে একটা জায়গায় কৌস্তব বাগচি মেনশন করেন যে এখানে যারা হাই লেভেলের পলিটিশিয়ান রয়েছেন তারা একটা রিউমার স্প্রেড করছেন এই জুনিয়র ডাক্তারদের উপরে, যে
পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে না, আনঅ্যাটেন্ডেড অবস্থায় 3 ঘন্টা পরে থেকে ব্লিডিং হয়ে তাদের মৃত্যু হচ্ছে, হুইচ ইজ ফলস। সুপ্রিম কোর্ট একটা কথাই বলেন, দেখুন এইসব পলিটিসাইজেশনের মধ্যে এখন আমরা যাচ্ছি না, এটা খুব সেনসিটিভ মামলা, আমরা মেল যে তদন্তটা সেটার দিকেই কনসেন্ট্রেট করছি। এবং সেখানে একটা কপিল সিব্বাল এবার বলতে থাকেন যে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য, মানে জুনিয়র ডাক্তারটা মেনশন করেন না, তিনি ওই রেসিডেন্ট ডাক্তার এইভাবে ব্যাপারটাকে বলার চেষ্টা করেন। তখন এই ডাক্তারদের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে দেখুন, আমাদের এই যে জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা আন্দোলন করছেন, তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কেননা তিনি একদম তথ্য দিয়ে দেখান কতগুলো হসপিটাল এবং নার্সিংহোম রয়েছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, সেখানে কতগুলো হসপিটালে এই জুনিয়র ডাক্তাররা করছেন, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করলেও সিনিয়র ডাক্তাররা কীভাবে অ্যাটেন্ড করছেন, এই সমস্ত তথ্য তিনি তুলে ধরেন। তখন সুপ্রিম কোর্ট একটা কথা বলে যে দেখুন, এটা কোনো লজিকই হতে পারে না যে কিছুজন সেখানে চিকিৎসার কাজে রয়েছে বলে আমি চিকিৎসার কাজে যোগ দেবো না। এই জায়গাটা তো সত্যিই সাধারণ মানুষকে চিকিৎসাটা দেওয়ার দরকার আছে। সুতরাং আমরা চাই যে আগামীকাল বিকেল 5টার মধ্যেই যারা আন্দোলন করছেন তারা আন্দোলন ছাড়ুন, দিনের পর দিন তারা এইভাবে আন্দোলন চালিয়ে যেতে পারেন না, তারা কাজে ফিরুন। এবং তারপর এখানে ইনভেস্টিগেশন যেভাবে যা হচ্ছে আমরা তো সেটা দেখছি। এই কালকে 5টার মধ্যে যারা কাজে ফিরবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু তারপর যদি কাজে না ফেরেন, এখানে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় আমার কিন্তু কিছু করার থাকবে না। তখন এই আইনজীবী যিনি জুনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্ট করছিলেন তিনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেন। তিনি বলেন যে এখনও তো থ্রেট কালচার চলছে, এরা এই আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন করছে বলে এদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই জুনিয়র ডাক্তাররা যে কাজ করবেন সেখানে সিকিউরিটি অ্যান্ড সেফটি মেজারটা কোথায়, সেইটা নেই বলেই তো আন্দোলনটা চলছে। এই ডাক্তারদের 24 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা কোনো রেস্ট নেবার রুম নেই, তাদের জন্য কোনো আলাদা বাথরুম, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এনাফ সিসিটিভি ফুটেজ নেই, যে খুশি সে ঢুকে যেতে পারে। এই যে সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমে তো কাজ করতে পারবে না। তাদের যদি লাইফটা সিকিউর না হয় তারা কিভাবে এই পরিষেবার মধ্যে ফেরত আসবেন? তখন কিন্তু প্রধান বিচারপতি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে অলরেডি তো রাজ্য সরকারের যে রিপোর্ট দেখছি সেখানে বলা হচ্ছে যে প্রচুর টাকা তারা অ্যালোকেট করে দিয়েছে, কত 38.78 করোড় না এরকম একটা কিছু অ্যামাউন্ট বলা হলো। তো সেইটা যখন হয়ে গেছে, আমি আজকে বলছি না, আগামীকাল অবধি আমি সময় দিচ্ছি, বিকেল 5টা অবধি রাজ্য সরকারকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, পুলিশ সুপারকে এগুলো নিশ্চিত করতে হবে যা ডিম্যান্ড রয়েছে, এই আলাদা করে বিশ্রামের জন্য কক্ষ, তাদের যেহেতু এত দীর্ঘক্ষণ ডিউটি করতে হয় তাদের জন্য বাথরুমের ব্যবস্থা, সিসিটিভি, সিআইএসএফ, বয়স্ক মহিলা সিআইএসএফের প্রহরা, সেই সমস্ত কিছু তারা নিশ্চিত করে দেবেন। এবং তারপর বিকেল 5টা কালকের মধ্যে এদেরকে কাজে ফেরত আসতে হবে। এখন যদি তারা ফেরত না আসেন তাহলে সেখানে কি হবে, শাস্তিমূলক ব্যবস্থা কি হবে, এটা তো পরের প্রশ্ন। কিন্তু একটা পয়েন্ট যেটা একদম অ্যাস্টারিক্স দিয়ে প্রধান বিচারপতি করে দিলেন এবং আমার মনে হয় সেটা খুব রেলিভেন্ট, খুব ইম্পর্টেন্ট, তিনি এটা কিন্তু সত্যি একটা ভালো পয়েন্ট করেছেন যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, তাদের সবাইকে মিলে এই সিকিউরিটি মেজারটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এইবার এইটা যদি কালকে বিকেল 5টার মধ্যে নিশ্চিত করতে না পারে এবং তারপরে জোর করে যে সুপ্রিম কোর্টের রায় আছে তোমাদের শাস্তি ব্যবস্থা করব, কাজে যোগ দাও, এই জায়গাটা যদি করে, নিশ্চিতভাবে আমার মনে হয় ডাক্তারদের আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গাটা রয়েছে। যে রাজ্য সরকার তো এটা কোনো রকম কিছু করছে না, তারা সিকিউরিটি মেজার করছে না, আমাদের ব্ল্যাকমেল করে এইভাবে কাজে ফেরানোর চেষ্টা করছে। এখানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি ঘটনা ঘটার পর একদিনও, যে প্রশ্নটা বারবার আমরা তুলছি, তিনি এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করছেন না এবং এই যে মেজারগুলো হচ্ছে সেগুলো করছেন। এবং এখানে একটা কথা যখন কপিল সিব্বাল বলছে দেখুন আমাদের রাজ্য সরকার কি করেছে, এই করেছে, ওই করেছে, এখানে থামিয়ে দেন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, থামিয়ে দিয়ে বলেন শুনুন, মুখে এই করব ওই 19শে আগস্ট আপনারা কি একটা স্বাস্থ্য দপ্তরের করেছিলেন, ওইভাবে হবে না। আপনারা কাজে কি করে দেখিয়েছেন, ইমপ্লিমেন্টটা কি হয়েছে, গ্রাউন্ড লেভেলে ওয়ার্ক কতটা হয়েছে, আমি এই করতে পারি, ওই করতে পারি, অনেক কিছু আপনারা ঘোষণা করছেন, বাস্তবে কতখানি হয়েছে। এই যে সিসিটিভির কথা বলেছেন সব হসপিটালে ইনস্টল হয়ে গেছে, তো বলে না আমাকে রিপোর্ট নিয়ে জানতে হবে। তো আমাদের ঠিক আছে, নেক্সট টিউসডে আপনারাও রিপোর্ট জমা দিন সিবিআইয়ের সাথে, যে কথাগুলো বলেছেন সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারের জন্য তার সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, যদি কি ব্যাপার, কতখানি কোথায় কি আছে সেটা আপনারা জানান। আর এই ব্যবস্থা কালকে 5টার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপাররা মিলে নিশ্চিত করুন, কেননা রাজ্য সরকার অলরেডি ফান্ড অ্যালোকেট করে দিয়েছে বলছে এটা নিয়ে, তো আপনারা স্ট্যাটাস রিপোর্টেই বলছেন। আর যখন সিকিউরিটি অ্যান্ড সেফটি মেজার হয়ে যাবে তখন ডাক্তাররা আবার কাজে ফিরুন, আবার যেটা স্বাস্থ্য পরিষেবা সেটা সচল হোক। সো সব মিলিয়ে কিন্তু খুব রেলিভেন্ট আজকের হিয়ারিং হয়েছে। সিবিআই তদন্ত খুব ভালো পথেই আছে,
সিবিআইকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করছেন না প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ তাদের সন্দেহের মধ্যে যে দেখা হচ্ছিল তাদেরকেও তদন্তের আওতায় আনার জন্য খুল্লা ছুট দেওয়া হয়েছে এবং মমতা প্রশাসনকে এইটুকুনি নিশ্চিত করতে হবে যে আর যেন কোনো অভয়াকাণ্ড না হয় এবং সেইটার রিপোর্ট তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে দিতে হবে। সেখানেও যদি ব্যর্থ হয় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট আবারও সেই জায়গাটায় স্টেপ নেবে। ফলে সব মিলিয়ে আজকের হিয়ারিং আমি কিন্তু বলবো খুবই পজিটিভ নোটে হয়েছে এবং ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের নেতৃত্বে যেভাবে সুপ্রিম কোর্ট এই হিয়ারিংটা করলো, বাংলার মানুষের যে প্রত্যাশাটা ছিল তার কিন্তু অনেকগুলো পয়েন্টই আজকে পূরণ হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়, নেক্সট মঙ্গলবার আবার কোনটা কি আসে। কিন্তু পুরো হিয়ারিংয়ের প্রসেস শুনে আপনাদের ঠিক কতখানি আস্থা লাগছে বা কতখানি আপনারা আশ্বস্ত হচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।